তো আমরা অভিব্যক্তি পড়ে নিয়েছি, অভিযোজন পড়তে হবে। অভিযোজন মানে কিছুই নয়, পরিবেশের সাথে সামঞ্জস্য করে মানিয়ে নেওয়া, নিজেদের জীবদেহের কিছু চেঞ্জ করা, কিছু বৈশিষ্ট্য রপ্ত করা, এইসব জিনিসগুলো আছে। আমি আগে অভিযোজন পড়াতে গেলে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আচরণ, অভিযোজন। আচরণ কি? সাধারণ স্নায়বিক কাজ। ধরো আচরণ, কেউ কথা বলে জোরে, ঠিক আছে, কেউ কথা আস্তে বলে, আচ্ছা, কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে, কেউ গরমের সময় এসি চালিয়ে ঘুমায়, কেউ ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ে, তার কাছে নেই সেগুলো। তো এবার যদি থাকতো, মানে ধরো একজনের কাছে খুব গরম পড়েছে এবং তার কাছে এসির অপশন আছে, সে কি করবে? নিশ্চয়ই এসি চালাবে, কারণ তার কাছে সে অপশন। এবার যদি তার কাছে এসি না থাকতো তাহলে সে কি করতো? ফ্যান চালাতো। ইভেন যদি ফ্যান না থাকতো সে কি করতো? ওই গরমে ঘুমানোর চেষ্টা করতো। এই যে গরমে ঘুমানোর চেষ্টা করছে, সেটাই হচ্ছে অভিযোজন, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। শীতকালে যাদের সোয়েটার আছে তারা সোয়েটার পরে, যাদের সোয়েটার নেই তারা কিন্তু শীতের মধ্যে অভিযোজিত করতে পারে। কেন বলছি? আর্মি, ইন্ডিয়ান আর্মির কথাই আমি বলি। তো তারা লাদাখে যেসব আর্মিগুলো থাকে, তারা যতটা সহনশীলতা বা যতটা ওরা ওই ঠান্ডার মধ্যে সহনশীল, তারা কিন্তু গরমে গেলে ওই সহ্য ক্ষমতাটা অতটা পারবে না। তাদের সহ্য ক্ষমতা অবশ্যই আছে, কারণ তারা যথেষ্ট একটা পরীক্ষা দিয়ে সেখানে যায়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অভিযোজন করে নেওয়া। ধরো একটা মানুষ, ধরো তোমাদের কথা বলছি, যখন তোমরা প্রথম স্কুলে ভর্তি হও তখন স্কুল যেতে ভালো লাগতো? মানে তখন মা ট্রিট করে, বাবা দিয়ে আসছে, মা দিয়ে আসছে, কান্নাকাটি করছো, তখন কিন্তু তোমাদের কষ্ট হতো। কিন্তু কিছু সময় যাওয়ার পরে কিন্তু তোমার একটা অভিযোজন হয়ে যায় যে না, আমার স্কুলটা ভালো লাগছে এখন। কিন্তু প্রথম দিন ভালো লাগতো না, তুমি অভিযোজিত করে ফেলেছো, তুমি টিচারদের সাথে, স্কুলের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। তাই এই মানিয়ে নেওয়াটাকেই কি বলা হয়? অভিযোজন। তাহলে আচরণ আর অভিযোজন এক জিনিস নয়। তুমি যেমন খুশি আচরণ করতে পারো, তুমি পরীক্ষার সময় না পড়ে ঘুমাতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু অভিযোজন কি? তুমি জানো যে তোমার পরীক্ষা আসছে, তোমার পরীক্ষা রেজাল্ট করতে হবে, তোমার এই পরিবেশের সাথে মানাতে হবে, তোমার এখন ঘুমালে হবে না, তোমার এখন বেশি বেশি পড়তে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু অভিযোজন শেখাবে। অভিযোজন করতে হলে বা অভিযোজন করতে পারলেই কিন্তু তুমি ভালো জায়গায় যাবে, না হলে কিন্তু যাবে না। অভিযোজন মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, যেটা কিন্তু ছাত্রদের, টিচারদের, সবার, মানুষ, প্রত্যেকটা মানুষের কিন্তু অভিযোজন লাগে, তাকে মানিয়ে নিতে হয়। এক মাস ধরো আমার কাজ হলো না, বা এক মাস তোমাদের ঠিক মতো মানে বাড়ি থেকে পকেট মানি দিল না, তোমরা কি না খেয়ে থাকবে? থাকবে না। যেখানে তোমরা দামি দামি খাবার খেতে, সেখানে কম দামি খাবার খাবে, স্বাভাবিক। এটা হচ্ছে মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়ার চেষ্টা করছো তুমি। সব টিচারের পড়া তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করো। না, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি যে কিছুটা হলেও বুঝতে পারি এবং নিজে আমি বাড়িতে পড়ে এটা কমপ্লিট করবো, এরকম ব্যাপার থাকে কিছু। তাহলে মানিয়ে নিতে। এবার আচরণ মানে কি? না, আমি পড়াশোনা করবো না, আমি করবো না, আমার পড়া বুঝতে পারছি না, ওটা হচ্ছে আচরণ। যে আচরণ কিন্তু তোমার কোনোদিন ভালো কাজে দেবে না। অভিযোজিত হতে হবে, সেটা কোনো মানুষের দ্বারা, কোনো দাদার দ্বারা, কোনো টিচারের দ্বারা। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের আস্তে আস্তে পড়া আরও বেশি ভালো করে পড়াতে হবে, আরও উন্নত প্রযুক্তি লাগাতে হবে। সেগুলো অভিযোজন, সময়ের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে আমাকে মানিয়ে নিতে হবে, নাহলে তো আমি এক্সটিংক্ট হয়ে যাবো না। স্বাভাবিক, সব জায়গায় একই গল্প। তো অভিযোজন পড়তে গেলে আমাকে আচরণ আর অভিযোজনের মধ্যে একটা ইন্টারলিঙ্ক রাখতে হবে, যে আচরণ আর অভিযোজন এক জায়গায় এসে মার্চ করবে, এবং যেটা কিন্তু আমাদের পক্ষে খুব সুবিধাজনক হবে। যেমন আছে, উটের কি থাকে? উটের থাকে ওয়াটার স্যাক, ঠিক আছে, আচ্ছা, পায়রার থাকে এয়ার স্যাক ওড়ার জন্য। সুন্দরী গাছে নিউ ম্যাটাফর দেখা যায়, মানে শ্বাসমূল। কেয়া গাছের ঠেসমূল দেখা যায়। আরও আছে, কি আছে, ক্যাকটাসের পুরু পাতা দেখা যায়। পুরু যাতে কি করে, ওখানে জল সহন ক্ষমতা থাকে বেশি, এবং তারা বাষ্পমোচন যাতে কম করতে পারে, কারণ তাদের তো জল নেই। মরুভূমি অঞ্চলে ক্যাকটাস থাকবে, তাদের জল নেই, এবং তারা যেহেতু ছোট ছোট গাছ হয়, তাদের আত্মরক্ষার জন্য কাঁটাও ব্যবহার হয়। তো এই বিষয়গুলো আমরা পড়বো আস্তে আস্তে। কিন্তু আমাদের যে ওভারভিউটা, যে অভিযোজন মানে কি, সেটা নিশ্চয়ই বুঝতে পারলে যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে পারবো। এমন নয় যে আমি মানিয়ে নিতে পারবো না। যখন লকডাউন হয়েছিল, অনলাইন ক্লাসে প্রথম অসুবিধা হতো, কিন্তু একটা সময় ছাত্রছাত্রীরা সবাই মানিয়ে নিয়েছিল। তো এই মানিয়ে নিতে হবে আমাদের যে কোনো পরিস্থিতিতে। সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার যে পরিস্থিতি বা মানিয়ে নেওয়ার যে ফলাফল, সেটা হচ্ছে অভিযোজন। তো নেক্সট আমরা কিন্তু এই অভিযোজনের উদাহরণগুলো নিয়ে পড়ব।
তো আমরা অভিযোজনের ব্যাপারটা বুঝলাম, কিন্তু অভিযোজনের উদাহরণ না বুঝলে আমরা বুঝতে পারবো না অভিযোজন আমি কি বলতে চাইছি, কারণ তোমরা যেগুলো উদাহরণগুলো দেখছো বা দেখো সেইগুলো সম্পর্কে আমি জানাবো। তো ফার্স্টে আমি চলে আসছি অঙ্গ সংস্থানগত, একটা আচরণগত আছে, একটা অঙ্গ সংস্থানগত আছে। তো অঙ্গ সংস্থানগতের মধ্যে আন্ডারে আমি তিনটে উদাহরণ, ক্যাকটাস, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি। ক্যাকটাসকে আমরা কি বলি? জেরোফাইট উদ্ভিদ, জেরোফাইট উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য আছে ক্যাকটাস কোন অঞ্চলে থাকে? ক্যাকটাস থাকে মরুভূমি অঞ্চলে। কোন অঞ্চলে থাকে? মরুভূমি অঞ্চলে থাকে। তাহলে একটা উদ্ভিদ যে মরুভূমি অঞ্চলে থাকে সেখানে তো জলের পরিমাণ কম থাকবে, সেখানে এমন কাজ করতে হবে। আচ্ছা, আমরা ক্লাস 9-এ কি পড়েছিলাম? যে পাতার সংখ্যা বা পাতার ক্ষেত্রফল সমানুপাতিক কি ছিল? বাষ্পমোচনের হার। এটা হচ্ছে ক্লাস 9-এর কনসেপ্ট। কি ছিল? যে পাতার সংখ্যা বা পাতার ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বাষ্পমোচনের হার তত বৃদ্ধি পাবে। এবার ভালো করে দেখো, এখানে কি গল্প? মরুভূমি অঞ্চলে বেশি জল থাকে মাটিতে? থাকে না। তো বাষ্পমোচন যদি বেশি করে ফেলে তো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে উইল্টিং। মনে করে দেখো, উইল্টিং কথার অর্থ কি জানো? উইল্টিং কথার অর্থ হচ্ছে যে পাতা বাষ্পমোচনের হার যদি বেশি করে ফেলে, যতটুকু তার প্রয়োজন তার থেকেও বেশি যদি করে, সেটাকে উইল্টিং বলে। এই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিও বলা হয়। যারা ক্লাস 9-এ পড়েছো তারা জানোই। এবার উইল্টিং যদি হয় তাহলে গাছটা নিতেই পড়বে, তো গাছটা মারাই যাবে একটা সময়। তাহলে এটা কিন্তু হতে দিতে হবে না। এই হতে দেয়া হবে না বলে আমাদের কি করা হয়েছিল? অভিযোজন করে তার সেই পাতাটা কি হয়েছে? পুরু হয়ে গেছে। এবং কি হয়েছে? সেই পাতা আরেকটা জিনিস হয়েছে, সেটা সেই পাতার কিন্তু কাঁটা সৃষ্টি হয়েছে। তাহলে পাতা কণ্ঠকে রূপান্তরিত হয়ে কি হয়েছে? পাতা কাঁটায় রূপান্তরিত। পাতা কাঁটায় রূপান্তরিত। এবার পাতা কাঁটায় রূপান্তরিত হবে কেন? কি দরকার আছে তার কাঁটায় রূপান্তরিত? আমি তো এখানে বলে দিয়েছি যে পাতার সংখ্যা যত কমবে, পাতার ক্ষেত্রফল যত কমবে, তত কিন্তু বাষ্পমোচনের হারও কমে যাবে। এবার বাষ্পমোচনের হার কমে গেলে তো ভালো, এখানে তো আমার জল নেই, তো বাষ্পমোচনের হার যদি কমে সেটা তো ভালো গাছের জন্য। এবং এই যে পাতা কাঁটায় রূপান্তরিত হবে, এটা আত্মরক্ষায় সাহায্য দেবে। যদি মরুভূমি অঞ্চলে অনেকে কি করে, যে পোষ্য নিয়ে আসে, তাহলে সেই ক্যাকটাস গাছগুলোকে তারা খেয়ে নেবে। যেহেতু সেখানে গাছ কম, তাহলে গাছগুলোকে খেয়ে নেবে। কাঁটায় যদি রূপান্তরিত হয়ে থাকে তাহলে সেই গাছগুলো খেতেও পারছে না। তাহলে ক্যাকটাসের পাতা বা সেই কাঁটা, সেটা গাছের যে ফাইলোক্লেড, ঠিক আছে, খুবই পুরু হয়। ঠিক আছে, কি হয়? খুবই পুরু হয়। আর ফাইলোক্লেড দেখা যায়, ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড, এটাও দেখা যায়। তাহলে এই ক্যাকটাসের যে জিনিসগুলো, সেগুলো আমার লিখতে হবে। পরীক্ষায় কোশ্চেন এমন দেবে যে অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য দেখা যায় এমন একটি বা দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ক্যাকটাসেরটা আমি লিখতে পারি। নেক্সট হচ্ছে রুই মাছের পটকা। রুই মাছের পটকা কি করে? ভেসে থাকতে সাহায্য করে। তো পটকার অগ্রভাগে কি থাকে? রেটিয়া মিরাবুলিয়া, গ্যাস সৃষ্টি করে। এবং রুই মাছের যে আপেক্ষিক যে ভার বা ওজন, সেটা কমিয়ে দেয় এবং তাদেরকে কি করে? জলে ভাসতে সাহায্য করে। এবং রেটিয়া মিরাবুলিয়া এটা কাজ করে। রেড গ্রন্থি থেকে কি নির্গত হয়? গ্যাস নির্গত হয়। তো এখান থেকে দুটো জিনিস আছে, রেড গ্রন্থি, গ্যাস নির্গত হয়, নির্গমন। আরেকটা হচ্ছে রেটিয়া মিরাবুলিয়া, সেটাও কিন্তু এই আপেক্ষিক যে ব্যাপারটা, আপেক্ষিক যে ওজন, সেটা কমিয়ে দেয় এবং রুই মাছকে ভেসে থাকতে সাহায্য করে। নেক্সট যদি চলে আসি, সেটা হচ্ছে পায়রার বায়ুথলি। পায়রার বায়ুথলির কথা যদি আমি বলি,
পায়রা দেখো, পায়রা ওড়ে। এবারে সমস্যাটা হচ্ছে, আমি জানি যে প্রত্যেকটা পক্ষীদের 4টি করে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, তারপরেও পায়রার কি থাকে, 9টা কি থাকে, বায়ু থলি থাকে। 9টা কি থাকে, বায়ুথলি থাকে। 9টা কি থাকে, বায়ুথলি থাকে। 9টা বায়ুথলি থাকে। 9টা বায়ুথলি কি করবে, যখন পায়রা উঠতে 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 অনেকটা উপরে চলে যাবে, তখন এই বায়ুথলিগুলোই কিন্তু পায়রাকে কি যোগাবে, অক্সিজেন যোগাবে, অক্সিজেন যোগাবে। তাহলে পায়রার কয়টা বায়ুথলি থাকে, বা এয়ার স্যাক, এয়ার স্যাক, ওয়াটার স্যাক না, ওয়াটার স্যাক কিন্তু উটের থাকে। এয়ার স্যাক কাদের থাকে, পায়রাদের থাকে। এবং কয়টা থাকে, 9টা বায়ুথলি থাকে। এবং কোশ্চেনে দেয় যে বায়ুথলির কাজ কি, বা পায়রা কিভাবে অঙ্গ সংস্থানগত অভিযোজন দেখায়, ব্যাখ্যা করো। তাহলে অঙ্গ সংস্থানগত অভিযোজন সম্পর্কে জেনেছি। এবারে আমরা শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে জানবো। শারীরবৃত্তীয় সুন্দরী গাছ, ছোট থেকে পড়ে আসছে। সুন্দরী গাছের কি দেখা যায়, শ্বাসমূল বা নিউম্যাটাফোর দেখা যায়। কি দেখা যায়, শ্বাসমূল বা নিউম্যাটাফোর। শ্বাসমূল বা নিউম্যাটাফোর। আরেকটা কথা, এই নিউম্যাটাফোর যখন বলছি, এই যে ধরনের উদ্ভিদ, তাদেরকে কি বলা হয়, লবণাম্ব উদ্ভিদ। এবারে শারীরবৃত্তীয় কি কি অভিযোজন দেখা যায়, দেখো সুন্দরী গাছে শ্বাসমূল কেন থাকবে, সুন্দরী গাছ যে অঞ্চলে জন্মায় সেই অঞ্চলের মাটি কি লবণাক্ত মাটি হয়। এবারে সেই মূল যদি মূল থেকে শোষণ করে, তাহলে কি হবে, লবণ মানে সহ্য করতে হবে, লবণ সহন করতে হবে, লবণ শোষণ করতে হবে। কিন্তু উদ্ভিদ লবণ সহন করতে চায় না, উদ্ভিদ লবণ সহন করতে চায় না, সুন্দরী গাছ লবণ সহন করতে চায় না। সেই জন্য সুন্দরী গাছের কি দেখা যায়, শ্বাসমূল বা নিউম্যাটাফোর, এবং এদেরকে লবণাম্ব উদ্ভিদ বলা হয়। কি বলা হয়, লবণাম্ব উদ্ভিদ বলা হয়। এবং এরা কি করে, যখন ওই যে আমাদের যে শ্বাসমূল আছে, সেই শ্বাসমূল কিন্তু এই মাটি থেকে যখন বেরিয়ে আসে, তখন কিন্তু খুব সুন্দরভাবে অক্সিজেনগুলো নিতে পারে। এবং যখন থাকবে লবণাম্ব জায়গায় বা লবণাক্ত জলে যখন মূল থাকবে, তখন কিন্তু এই কাজটা এতটা সুবিধা হবে না, ঠিকঠাক মতো কিন্তু বাষ্পমোচনও হবে না, কারণ সবগুলো কিন্তু এই মূলের উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে উটের লোহিত রক্তকণিকার আকার, এটা আমি পরে আসছি। আচ্ছা, আমি পরেই কেন আসবো, এখনই বলে দিই। নিউক্লিয়াস বড় বড় হয়, নিউক্লিয়াস বড়, আরবিসির আকার বড় হয়। এবারে বড় হলে কি সুবিধা অসুবিধা আছে, কেন বড় হয়েছে, জল নিরোধন কম হবে, জল নিরোধন কম হবে। এবং অতিরিক্ত জল হলে আরবিসি গুলো কি হবে না, বিদীর্ণ হবে না, বিদীর্ণ হবে না। এটা ইম্পর্টেন্ট না বললেও চলে। আমি উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা, এটা ইম্পর্টেন্ট খুব। কেন বলছি, উট দেখো মরুভূমি অঞ্চলের থাকে, তো সবসময় তো জল পাওয়া সম্ভব নয়। তো পায়রার যেরকম এয়ার স্যাক থাকে, উটের কিন্তু কি থাকে, ওয়াটার স্যাক থাকে। কি থাকে, ওয়াটার স্যাক, ওয়াটার, আচ্ছা ওসব লিখে লাভ নেই, জল থলি থাকে। কোথায় থাকে, পাকস্থলিতে থাকে, পাকস্থলিতে থাকে। গল্প আছে এখানে অনেক। উট কি কি কাজ করে ভাবো, উট জল বেশি ক্ষয় করবে না বা জল বেশি নির্গমন করবে না বলে উট কিন্তু যে ঘর্ম ত্যাগ করে, তাতে কিন্তু জলের পরিমাণ খুবই কম থাকে। এবং তারা উষ্ণ ঘর্ম বা উষ্ণ শ্বাসবায়ু ত্যাগ করে না, তারা সেটা কিন্তু নাসাপথে নিয়ে গিয়ে শীতল করে। তাহলে কি করে, তারা নাসাপথে নিয়ে গিয়ে শীতল করে, শীতল শীতল শ্বাস বায়ু নির্গমন। আচ্ছা, এরা কি করে, মূত্র, এদের যে মূত্র কিন্তু ঘন হয়। এরা যে হেনলি অফ লুপে যেখানে আমাদের মূত্র কতটা ঘন হবে পাতলা হবে সেটা ঠিক করে, লুপ অফ হেনলি যেটা কাজ ছিল ক্লাস 9-এ, এখানে এরা কি করে, মূত্র কিন্তু ঘন মূত্র ত্যাগ করে।
তার ফলে কি হয়, জলের পরিমাণ কমবে, যত ঘন হবে জল তত কম, একদম। আচ্ছা, আরো আছে, ঠিক আছে, আরো আছে, এই নয়, মানে জল থলি তো থাকেই, তো সবসময় জল পাবে না, শীতল শ্বাসবায়ু। আর একটা হচ্ছে এদের যে মূত্র পরিশ্রুতকরণের হার অনেক কম, পরিশ্রুত যত বেশি হবে তত তো জল বেরোবে না। মূত্র পরিশ্রুত হার কম হয়। তাহলে উট এই অতিরিক্ত জল সহনগুলো করে, ঠিক আছে, অতিরিক্ত জল সহনগুলো, এই যে উট যে এত, উটের যে অতিরিক্ত জল সহনের ক্ষমতা এখান থেকে পায়, এবং এদের যে চামড়া কিন্তু সেটা খুবই কি হয়, পুরু হয়, কি হয়, পুরু হয়। এবং এই যে যে কথাটা বললাম ওই নিঃশ্বাসের যে ব্যাপারটা, ওরা কিন্তু ওই ঠান্ডা নিঃশ্বাস বা ঠান্ডা শ্বাসবায়ু কিন্তু এ করে, নির্গমন করে। আর ওদের তো এয়ারটাস থাকে, কেন সবসময় ওরা জল পান করে না, সেখান থেকেই জলগুলো ইউজ করে। আর মূত্র পরিশ্রুতকরণের হার কম করে, শীতল শ্বাসবায়ু নির্গমন করে, ঘন মূত্র ত্যাগ করে, এই জিনিসগুলো আছে। অভিযোজনের আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি। আমরা আচরণগত পড়বো এবারে, অঙ্গ সংস্থানগত এবং শারীরবৃত্তীয় দুই রকমের অভিযোজন পড়ে ফেলেছি, এবং তাদের এক্সাম্পলগুলো তো আমাদের মনে রাখতেই হবে। এরপরে আমরা কি করবো, আচরণগত, যেখানে আমরা শিম্পাঞ্জিদের কথা, মৌমাছির কথা জানবো। আস্তে আস্তে বলছি, শোনো ভালো করে। প্রথমে আমি যদি শিম্পাঞ্জিদের কথা বলি, শিম্পাঞ্জিদের অনেক সমস্যা। কি সমস্যা? তো শিম্পাঞ্জিরা যখন খাবারের সন্ধান পায়, ঠিক আছে, উই পোকার কথা বলছি, উই পোকা ধরে ধরে ওরা খায়, হাতুড়ি আর ওষুধ। আমি 3টে পয়েন্ট লিখেছি, কারণ আছে 3টে থেকে আমি তোদের ভালো করে মানে বোঝাবো, এবং এই 3টে পয়েন্টই তোমরা মনে রাখবে, পরীক্ষার হলে লিখে দেবে, এই জন্য আমি লিখেছি। হাতুড়ির গল্প বলে দিচ্ছি আমি। হাতুড়ি যখনই ওরা ওই বাদাম বা কোনো যেগুলো শক্তি, যেগুলো ভেঙে খেতে হবে, তখন ওরা কি করে, ওই কাঠের টুকরোকে কি করে, কাঠ বা পাথরকে, কাঠ বা পাথরকে হাতুড়ি বা নেহাই হিসাবে ব্যবহার করে। তাহলে যদি কাঠ বা পাথরকে হাতুড়ি বা নেহাই হিসেবে ব্যবহার করে, তাহলে ওটা সুবিধা, তো ভাঙতে সুবিধা, বাদামটা সহজেই ভেঙে দিল, এটা একটা অভিযোজন। তাদের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হলো। নেক্সট, উই পোকা। এবারে শিম্পাঞ্জিরা বড় বড় প্রাণী, উই পোকার ঢিবি আছে, তো ওরা কি করবে, উই পোকার ঢিবি ভাঙবে না, ওরা কি করবে, ওই যে গাছের ডালপালা নিয়ে ওই উই পোকার মধ্যে কি করে, ঢুকিয়ে দেয়। এরকম ধরো একটা উই ঢিবি আছে, হ্যাঁ, উই ঢিবি তো আমি আঁকছি, দেখো ভালো হয়তো হবে না, এরকম উই ঢিবি আছে, তো এরকম গর্ত আছে। তো শিম্পাঞ্জিরা কি করবে, লাঠি দিয়ে কিন্তু এর মধ্যে উই পোকারে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে, শিম্পাঞ্জিরা কিন্তু সেইগুলো ধরে ধরে ওরা কিন্তু খেয়ে নেবে। এই হচ্ছে কাজ। শিম্পাঞ্জিরা কি করছে, উই পোকাগুলোকে ধরে ধরে কিন্তু খেয়ে নেবে। আচ্ছা, এই একটা ব্যাপার। তাহলে তাদের কিন্তু খুব সুবিধা হয়। উই পোকা কিভাবে তারা এ করে, গাছের ডালকে কাজে লাগিয়ে উই পোকা ভক্ষণ করে। তো উই পোকা কিভাবে ভক্ষণ করে, জাস্ট ওরা কিছু করে না, ওরা ওই ঢিবির মধ্যে গিয়ে কাঠটা ঢুকিয়ে দেয় বা ডালটা ঢুকিয়ে দেয়, এবং সেখান থেকে উই পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে, তখন ওরা ধরে ধরে খেয়ে নেয়, জাস্ট এইটুকু। নেক্সট হচ্ছে ওষুধ। তো মানুষের তো ডাক্তারখানা অপশান আছে, হাসপাতাল, নার্সিংহোম, অনেক অপশান। এদের তো কোনো অপশান নেই। এদের যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয় বা এদের কোনো অসুখ হলে, এরা নিজেরাই ভেষজ, ওরা বন জঙ্গলে থাকে, অবভিয়াসলি ওরা জানবে, ওরা ভেষজ পাতা বা ভেষজ ঔষধ কিন্তু ওরা জোগাড় করে, এবং সেটা কিন্তু ওদের পরজীবী থেকে বাঁচিয়ে রাখে। ভেষজ ওষুধের ব্যবহার। আচ্ছা, এই তো গেল শিম্পাঞ্জিদের। এরকম কোশ্চেন দেবে, কোশ্চেন কোনো কঠিন নেই, এইগুলোই লিখতে হবে, এই পয়েন্ট, আর কিছুই না, কোনো কঠিন কিছু না। মৌমাছিদের বার্তা আদান প্রদান, তো জানো মৌমাছিদের শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি সব থাকে। তো শ্রমিকদের কাজ কি, শ্রমিকদের কাজ খাবার খোঁজা। রানী বসে থাকবে, শ্রমিক মৌমাছিরা খাবার খুঁজে আনবে। তো খাবার যখন খুঁজতে যায়,
তখন কি ওরা কিছু বলবে যে আসো খাবার পেয়ে গেছি? সেই রকম কি ওদের আদান প্রদানের ক্ষমতা আছে? নেই তো। তো তখন তারা কি করে, যখন শ্রমিক মৌমাছি খাবারের সন্ধান পায় তখন ইংরাজি 8, বাংলা 4 বা ওয়াক্তের নৃত্য দেখায়। এরকম বন 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 করে এরকম করে, যাকে আমরা কি বলি ইংরেজি অক্ষর আর বা বাংলায় 4, এবং আমরা একে কি বলি ওয়াক্তাল নৃত্য দেখাই। আর যদি খাবারের সন্ধান 100 মিটার মানে খুব কাছাকাছি আছে, তখন কি করে চক্রাকার আবর্তন করে, চক্রাকার আবর্তন। এবং সেটা যদি খাবারটা কি হয় 100 মিটারের মধ্যে হয়, তখন সেই কি আবর্তন দেখা যাবে, চক্রাকার আবর্তন। এবং চক্রাকার আবর্তিত করে নৃত্য দেখা যাবে এবং কি বলার চেষ্টা করবে যে আমরা খাবারের সন্ধান কিন্তু পেয়ে গেছি, খাবারটা আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে যে পার্টগুলো পড়ালাম সেটা হচ্ছে তুলনামূলক, তারপরে অঙ্গ সংস্থানগত, আচরণগত, এইগুলো কিন্তু থাকবে পরীক্ষায় এবং এখান থেকে কোশ্চেন আসে। তো বেশিরভাগ কোশ্চেন তো এই আচরণগত থেকেই দেয়। আর যদি কোশ্চেন দিতে হয় তাহলে উট ওদিকে উট আছে আর শ্বাসমূল দিতেই পারে। আরেকটা হচ্ছে ক্যাকটাস। তো এই জিনিসগুলো মোটামুটি দিয়েই থাকে। এবং পায়রার কটা এয়ারসার থাকে, উটের কি থাকে, কিসের জন্য তাদের সুবিধা হয়, ওয়াটার স্যাক, আরবিসি কেমন হয়, উটের আরবিসি কেমন, এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু আসে এবং এইগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে।